9 মাসের সংগ্রাম। 25শে মার্চ কালো রাত। প্রতিটি গ্রাম একটি যুদ্ধক্ষেত্র। বাংলার নদী হয়েছিল রক্তলাল, আগুন আর রক্তের 9 মাস। কৃষকরা হয়ে উঠেছিল সৈনিক, ছাত্ররা হয়ে উঠেছিল শহীদ। একটি প্রজন্ম বেছে নিয়েছিল মৃত্যুকে। 9 মাসের সংগ্রাম। 30 লক্ষ প্রাণের বিনিময়ে জন্ম হলো একটি জাতি। 56,000 বর্গমাইল অবশেষে মুক্ত। বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবুল কালাম যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শেষে ডালাস শহরে অবসর জীবন অতিবাহিত করছেন। আদিবাড়ি দিনাজপুরে। উচ্চ মাধ্যমিক সমাপ্তির পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 বছর বায়োকেমিস্ট্রির ছাত্র থাকা অবস্থায় পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। বিমান বাহিনীতে চাকরিরত অবস্থায় এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স সমাপ্তি করে 1969 এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের উপরে উচ্চতর শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ওয়াইমিং ইউনিভার্সিটিতে ভর্তি হন। 1971 সালে তিনি মাস্টার ডিগ্রি সমাপ্ত করেন। তখনই বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে যায়, আর মার্চের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন অগাস্টে। তিনি মার্চ থেকে আগস্ট পর্যন্ত কেন্টাকি ইউনিভার্সিটির আন্ডারে রিসার্চ ফেলো হিসাবে চাকরি করেন। 1971 সালে আগস্ট মাসে ভিসা নিয়ে ভারতে যান, 8 নম্বর সেক্টরে যোগদান করেন। চলুন বাকি ইতিহাস সরাসরি ওনার মুখেই শুনি। আমি অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে শেষে আমাদের বাংলাদেশ লিবারেশন আর্মির হেডকোয়ার্টারে উপস্থিত হই। সেখানে আমার সঙ্গে পরিচয় হয় তখনকার মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীর প্রধান, তখন উনি জেনারেল হননি, কর্নেল ওসমানী। ওখানে পরিচয় হয় মুক্তিযুদ্ধের ডেপুটি কমান্ডার যিনি ছিলেন এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার। আরও কয়েকজন অফিসার ছিলেন যাদের নাম মনে হয়, একজন ছিলেন ক্যাপ্টেন সালাউদ্দিন আর্মির, আরেকজন ছিলেন মেজর ওসমান চৌধুরী। তখন কর্নেল ওসমানের ব্যক্তিগত সহকারী ছিলেন তখন ক্যাপ্টেন নূর। ওখানে যাওয়ার পরে আমাকে কদিন ওখানে থাকতে হয়, কারণ যেহেতু আমি একজন পাকিস্তান এয়ারফোর্সের অফিসার এবং ওখানে গিয়ে আমি মুক্তিযুদ্ধে যোগদান করতে যাব, সেজন্য আমার সিকিউরিটি ক্লিয়ারেন্স দরকার হয় ইন্ডিয়ান। আপনার ওই যোগসূত্রটা ছিল কারণ আপনি এয়ারফোর্সে ছিলেন বিদায় আপনি সেই সকল হায়ার অফিসিয়ালদের সাথে যোগাযোগ করতে পারছেন ইজিলি, তাই তো? কারণ একজন সাধারণ মানুষের দ্বারা তো আর ওসমানী বা অন্য কারোর সাথে যোগাযোগ করা সম্ভব না। আপনি পারছেন বিকজ আপনার ব্যাকগ্রাউন্ড। শুধু তাই না, যেহেতু আমি ওনাদের সঙ্গে চিঠি, আমি জেনারেল ওসমানের সঙ্গে অগাস্টের আগে, এগুলা অগাস্টের আগেই, সেহেতু যে কর্নেল ওসমানী আমার ব্যাকগ্রাউন্ডটা জানতেন, যে আমি কোত্থেকে আসছি, কিভাবে আসছি, যেহেতু ওনার সঙ্গে আমার চিঠিপত্র আদান প্রদান। এবং উনি ছাড়াও আমার তখনকার দিনে বাংলাদেশের যারা পররাষ্ট্র, তখনকার দিনের অন্তর্বর্তীকালীন বলা যায় কিংবা প্রভিশনাল গভর্নমেন্টের, বাংলাদেশের প্রভিশনাল গভর্নমেন্টের ফরেন অফিস বলতে যেটা ছিল কলকাতায়, সেখানে আনোয়ারুল করিম চৌধুরী বলে এক ভদ্রলোক চেনে। ওনার সঙ্গেও, উনি তখন কনসাল জেনারেল হিসাবে কাজ করতেন, ওনার সঙ্গেও আমার চিঠিপত্র আদান। সেই জন্য মোটামুটি বাংলাদেশ লিবারেশন আর্মির হেডকোয়ার্টারে আমাকে নতুন করে গিয়ে পরিচয় দিতে হয়নি, অন্তপক্ষে কর্নেল ওসমানীর কাছে। কয়দিন ওখানে থাকার পরে এবং ইন্ডিয়ান আর্মির সিকিউরিটি ক্লিয়ারেন্স, আমাকে 1 রাত থাকতে হয়েছিল ফোর্ট উইলিয়ামসে, যেখানে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অনেক প্রশ্ন করা হয়েছিল এবং আমাকে শেষ পর্যন্ত একটা লিখিত বিবৃতি দিতে হয়েছিল আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। এই ক্লিয়ারেন্স পাওয়ার পরেই আমার সঙ্গে ওখানে হেডকোয়ার্টারে দেখা হয়
8 নম্বর সেক্টরে তখনকার সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর সঙ্গে। তাহলে আপনি মেজর মঞ্জুরের আন্ডারে। তো আমি তখন বুঝতে পারলাম যে ওটাই আমার ইন্টারভিউর মতো ছিল। আমাকে কর্নেল ওসমানী 8 নম্বর সেক্টরে যাওয়ার জন্যই সিদ্ধান্ত নিয়েছিলেন, দেওয়ার জন্য। ও সেটার উপরে ভিত্তি করেই আমি মেজর মঞ্জুরের সঙ্গে তখন 8 নম্বর সেক্টর হেডকোয়ার্টারে যাই। সেখান থেকে আমি আমার যে ক্যাম্প ছিল শিকারপুরে, নদিয়া আর কুষ্টিয়ার বর্ডারে, সেই শিকারপুরে যাই। এবং শিকারপুরে ওটাকে সি কোম্পানি বলা হতো, চার্লি কোম্পানি। 8 নম্বর সেক্টরের চার্লি কোম্পানি ছিল শিকারপুরে। সেখানে এসে আমি জয়েন করি। যখন আমি এখানে জয়েন করি তখন শিকারপুরের কোম্পানি কমান্ডার ছিলেন তৌফিক, ডক্টর তৌফিক। অবশ্য ডক্টরেট করেননি উনি, তখন কোম্পানি কমান্ডার হিসেবে ছিলেন। এবং ওখানে আসার আগে উনি মেহেরপুর এসডিও ছিলেন, সাব ডিভিশন অফিসার। উনি বিদ্রোহ প্রাথমিক মুক্তিযুদ্ধ হয় বাংলাদেশের ভেতরে, উনি সেটার নেতৃত্ব দিয়েছিলেন। সে যা হোক, উনার সঙ্গেই আমরা একই তাঁবুতে থাকতাম। আপনারা কি মানে আপনার ইমিডিয়েট মানে অফিসিয়াল ছিলেন কি তৌফিক আলাই চৌধুরী? হ্যাঁ, তার মানে আমার ইমিডিয়েট ঊর্ধ্বতন অফিসার হলো তৌফিক আলাই চৌধুরী। মেজর মঞ্জুর আন্ডারে তৌফিক আলাই আন্ডারে আপনি, আপনার ধাপগুলা ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের প্রধানত কাজ ছিল, মানে আমার উপরে ভার ছিল যত অনিয়মিত, যেটাকে ইররেগুলার ফাইটিং ফোর্স বলা হতো। যে রেগুলার ফাইটিং ফোর্সের লোক কিছু কিছু ছিল, তারা সবই বিভিন্ন কাজে, যেমন ট্রেনিংয়ের ব্যাপারে, কেউ সাপ্লাইয়ের ব্যাপারে, কেউ অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে। আমার উপরে ভার ছিল জোগাড় অনেকটা। যে সমস্ত অল্প বয়সী ছেলেরা মুক্তিযুদ্ধে জয়েন করেছিল, তাদের বয়স অনেক 15-16 থেকে শুরু করে 30-40 পর্যন্ত ছিল, তাদেরকে অনুপ্রেরণা দিয়ে, তারপরে অস্ত্র দিয়ে, ইনস্ট্রাকশন দিয়ে ভেতরে পাঠানোটাই আমার কাজ ছিল মোটামুটি। তাহলে এখানে 14-15 বছরের ছেলেরাও ছিল। মানে আপনি ইনস্ট্রাক্টর ছিলেন? ইনস্ট্রাক্টর ঠিক না, কারণ তাদের ট্রেনিং অন্য জায়গায় হতো। তারা 2-3 মাসের জন্য অন্য জায়গায় ট্রেনিং নিয়ে এসে আমাদের ফিল্ড ট্রেনিং অন্য জায়গায় হতো। ফিল্ড ট্রেনিং অন্য জায়গায় হতো। ফিল্ড ট্রেনিং অন্য জায়গায় হতো। আচ্ছা, যে সকলকে গ্রুপ তৈরি করা, যে কেউ কোথায় যাবে সেটা ঠিক করা হতো, কে কোথায় কোন এরিয়ার লোক। প্রধানত ওই যারা ওখানে যুদ্ধে যারা ওখানে যোগদান করতে আসতো, তারা ওই সমস্ত ছেলে, যেমন আমাদের ওই এরিয়াতে যেগুলো লোক বেশিরভাগই কুষ্টিয়া জেলার লোকজন। তো তাদের আমরা গ্রুপ তৈরি করতাম ঠিকানা অনুযায়ী হিসাবে। তারপরে তাদেরকে অস্ত্র দিয়ে আমরা ভিতরে পাঠিয়ে দিতাম। এমন সময় হয়েছে যে আমরা সকলকে হয়তো অস্ত্র দিতে পারতাম না। যারা অল্প বয়সী ছিল তাদেরকে স্কাউট হিসেবে বা মানে খবর সংগ্রহ করার উদ্দেশ্য গ্রুপের সঙ্গে দিয়ে দেওয়া হতো। আচ্ছা, আমি কি আপনাকে বলতে পারি যে আপনি এই যে একজন যে আপনার সৈনিকের, একটা মুক্তিযোদ্ধার যে তার ব্যাকগ্রাউন্ড, যে মনে করেন সে আদৌ যুদ্ধের জন্য না পারবে, ওই যে মূল্যায়ন আমরা ইভ্যালুয়েশন বলি, ওই মূল্যায়নটা ওইটাই আপনি করতেন নাকি? আপনি আমার প্রশ্নটা বুঝতে পারছেন নাকি? ওই যে ট্রেনিং দিয়ে তো আরও আসলো, আপনার তো ওদেরকে পাঠাইতেছেন, তো এখানে জবটা মানে এক একজনের কাজ তো এক একটা। কেউ সরাসরি যুদ্ধ করতেছে, কেউ আপনাকে ইনফরমেশন দিতেছে, কেউ এমুনেশনের সাপ্লাই, যে কাজগুলো ডিস্ট্রিবিউট করতে গেলে সাধারণত আমরা দেখি যে কোনো একটা অফিসে একটা ম্যানেজার বা ম্যানেজমেন্টে যারা থাকে তারা কাজ ডিস্ট্রিবিউট করে। তো আপনি কি ওই কাজগুলো ওদের বিভিন্ন যে সেক্টর কাজটা ভাগ করে দিতেন, ওটা আপনিই করে দিতেন? অনেকটা তাই। যেমন আমরা গ্রুপ লিডার তৈরি করে দিতাম, এবং গ্রুপের লিডারকে কাকে দিয়ে কী কাজ করাতে হবে। এবং মানে আমরা যেটা চাইতাম সেটা হলো যে, যেহেতু তারা তারা সৈনিক না, সেজন্য সম্মুখ যুদ্ধে একজন পেশাদার বাহিনীর সঙ্গে তোমরা কোনোভাবেই যুদ্ধে টিকতে পারবে না।
তোমাদের উদ্দেশ্য হলো হিট অ্যান্ড রান, তারপরে খবর সংগ্রহ করা, আর যত রকমভাবে ওদের যোগাযোগ বিঘ্নিত করা, তারপরে অন্য কোনো ধরনের ভাবে হ্যারাস করানো। যেমন হিট অ্যান্ড রান বলে গুলি, ওরা তখন খুঁজতে থাকলো যে কোথেকে গুলিটা আসছে, আমরা টের পাচ্ছি না। তার মানে উদ্দেশ্যটা হলো যে ওরা জানুক যে সারা দেশে গেরিলা বাহিনী আছে, জায়গা থেকে আক্রমণ হতে পারে, তাদেরকে ব্যতিব্যস্ত রাখার জন্য। তাই এইরকম করে আপনি অগাস্টে গেলেন, সেপ্টেম্বর, অক্টোবর, এভাবে সময়। আপনি কি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছেন? হ্যাঁ, আমি শেষের দিকে সরাসরি আপনি ওই ক্যাম্প থেকে বাইরে চলে আসছেন আপনারা? ক্যাম্প থেকে, সেটা খুব সম্ভবত 7ই ডিসেম্বর হবে। আমরা একটা বড় গ্রুপ নিয়ে, প্রায় 50-60 জনের একটা গ্রুপ নিয়ে আমরা কুষ্টিয়ার দৌলতপুর থানার ভিতরে ঢুকে পড়েছিলাম। তারপরে ওখানে গিয়ে, তখন আপনার কমান্ড্যান্ট কে ছিলেন? তখন আমি আসলে কোম্পানি কমান্ডার আমি নিজেই। আচ্ছা, কারণ ওই সময়ে ডিরেকশন দিত তখন তো আপনি কার, ওই যে তৌফিক আলাইয়ের আন্ডারে? হ্যাঁ, তৌফিক আলাই চৌধুরী। তো ওই সময় ডিসেম্বরের, খুব সম্ভবত ডিসেম্বরের প্রথমে কিংবা নভেম্বরের শেষের দিকে তৌফিক আলাই চৌধুরী ওরকম 50-60 জনের একটা গ্রুপ নিয়ে উনি ঢুকে পড়েন মেহেরপুরের ওই এলাকার ওদিকে। তখন ঢুকে পড়ে যে পাকিস্তানের সৈন্যবাহিনী তখন ওই এরিয়া থেকে সব ফিরে চলে যাচ্ছে। কারণ তখন খুব সম্ভবত ধারণা ছিল যে খুব বড় ধরনের একটা যুদ্ধ হতে যাচ্ছে এবং পাকিস্তান বাহিনী তখন হয়তো সেই আক্রমণটাকে সামাল দিতে পারবে না। তার কারণ এর মধ্যে মিত্র বাহিনী তৈরি হয়েছে। মিত্র বাহিনী বলতে বাংলাদেশের লিবারেশন আর্মি এবং ইন্ডিয়ান আর্মির সহযোগিতায় যুক্ত বলা যেতে পারে, যৌথ বাহিনী শুরু হয়েছে এবং সেটার আক্রমণের পরিকল্পনা হচ্ছিল। এই সময় বর্ডার থেকে পাকিস্তান সৈন্যবাহিনী তাদের সিকিউরিটির জন্য ওরা পিছনের দিকে, ভিতরের দিকে চলে যাচ্ছে। তার মানে শিকারপুর, প্রাগপুর, ওই সমস্ত বর্ডার এরিয়া থেকে পাকিস্তান আর্মি যেমন ভেড়ামারাতে চলে আসছিল, ঠিক সেরকম অন্যান্য বর্ডার থেকেও চলে আসার জন্য আমরা মনে করলাম যে এটাই একটা ভালো সুযোগ, যাতে আমরা ভিতরে ঢুকতে পারি। তো তৌফিক আলাই চৌধুরী ওই কথা মনে করেই 50-60 জনের একটা গ্রুপ নিয়ে উনি বর্ডারের ভিতরে, বাংলাদেশের তখনকার দিনের ইস্ট পাকিস্তান বর্ডার এরিয়াতে চলে যান। আর আমি 7ই ডিসেম্বরে একটা বড় গ্রুপ নিয়ে দৌলতপুরে চলে যাই। তো দৌলতপুরে 7ই ডিসেম্বরের আমরা প্রাগপুর বলে ছোট্ট একটা জায়গা আছে, ওখানে পাকিস্তানের একটা ক্যাম্প ছিল, খুব সম্ভবত ওদেরও 50-60 জনের একটা গ্রুপ ছিল। তো আমরা ওখান থেকে পিছন থেকে গোলাবর্ষণ করি কয়েক ঘন্টা ধরে। আমরা প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করি। পরে আমরা ভোরবেলায় জানতে পারি যে ওই প্রাগপুরের পাকিস্তান আর্মিও খুব সম্ভবত বড় রকমের আক্রমণ সন্দেহ করে ভেড়ামারার দিকে চলে যায়। এরপরে আমরা আমাদের সমস্ত লোকজন নিয়ে আমরা ভেড়ামারায় চলে আসি। সেটা খুব সম্ভবত 8ই ডিসেম্বরের মধ্যে, মানে তখনও 16ই ডিসেম্বরের সেই আসল বিজয় আসেনি, তখনও পাকিস্তান আর্মি আত্মসমর্পণ করেনি। না, 7ই ডিসেম্বরে আপনি যে করছেন, 8ই ডিসেম্বরের একদিনের পার্থক্যই আপনার মানে আপনার আগায় গেছেন, আপনার আর একটু ভিতরে ঢুকে গেছেন। হ্যাঁ, তখনই আমরা আমাদের, আচ্ছা, তখন তো কুষ্টিয়ায় তো মুজিবনগর সরকার হয়েছিল, তখন সেটা সম্পর্কে কিছু আপনি জানতেন? হ্যাঁ, কুষ্টিয়ায় আমরা জানতাম এই জন্য যে ওটা আমি নিজের চোখে কিছু দেখিনি, কিন্তু তৌফিক আলাই চৌধুরী সাহেবের কাছে হলো যে উনি সব কিছুর মধ্যে জড়িত ছিলেন এবং উনি এপ্রিল মাসে 1971-এর খুব সম্ভবত 17ই এপ্রিল সেই মুজিবনগরে বাংলাদেশের প্রভিশনাল গভর্নমেন্টের ডিক্লারেশন হয়
তারপরে ওখানে অবশ্য বেশি দিন থাকতে পারেনি মুজিবনগরে। পাকিস্তান আর্মি এসে সমস্ত এরিয়া দখল করে ফেলে, যার জন্য মুজিবনগরের সব লোকজনই আসলে বর্ডার পার হয়ে কলকাতায় চলে আসে। কলকাতা নিয়ে আসে। আর আপনি এইদিকে আসেন, আপনি ওইটা একদিকে, আর আপনি এইদিকে আপনার প্লাটুন নিয়ে আপনি মোটামুটি অ্যাক্টিভিটিস করতেছেন, যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ চালাই যেতেছেন। মানে 8ই ডিসেম্বরের গল্প বললেন যে আপনি। হ্যাঁ, 7ই ডিসেম্বরের আসলে এই জন্য সিগনিফিক্যান্ট যে এর আগে তো আমরা মোটামুটি গেরিলা যুদ্ধেই লিপ্ত ছিলাম, কিন্তু পরে দেখলাম যে যখন বর্ডার এরিয়া থেকে ওরা পিছপা হচ্ছে, রিট্রিট করতেছে, তখন আমরা আমাদের গ্রুপটা, আমি যেটা লিড করতাম, সেটা আমরা 7ই ডিসেম্বরের থেকে শুরু করি। তারপরে 8ই ডিসেম্বরেই আমরা আমাদের শিকারপুরের ক্যাম্প গুটিয়ে দিয়ে আমরা ভেড়ামারায় চলে আসি ফ্রন্টে। আচ্ছা, তো ভেড়ামারাটা প্রায় মাইল 10 ভেতরে, বর্ডারের ভিতরে, তো খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা এই জন্য যে ওখানে হার্ডিঞ্জ ব্রিজ আছে। সেই হার্ডিঞ্জ ব্রিজ ক্রস করেই পাকিস্তান আর্মি রিট্রিট শেষে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, এর মধ্যে কিন্তু যৌথ বাহিনী যশোরের ভিতর দিয়ে, হ্যাঁ, যশোরের ভিতর দিয়ে তখনকার দিনে ইস্ট পাকিস্তানের টেরিটরিতে ঢুকে পড়ে, এবং তখন পাকিস্তান আর্মি সম্পূর্ণভাবে যশোর ক্যান্টনমেন্ট থেকে রিট্রিট করে সব পাবনার দিকে চলে যাচ্ছিল। আমরা যখন ঘেড়ামারাতে উপস্থিত হই, তখন উপস্থিত হওয়ার আগেই হঠাৎ করে আমরা ভেড়ামারা প্রবেশ করার আগেই আমাদের কোটা প্ল্যাটুনের উপরে আক্রমণ শুরু হয় মর্টার দিয়ে পাকিস্তান আর্মির পক্ষ থেকে। আমরা অতর্কিত আক্রমণে যদিও কেউ আমাদের হতাহত হয়নি, আমরা ঠিক সময় মতো আমরা সরে, কিন্তু পরে বুঝতে পারলাম যে ওই মর্টার শেলিংটা আসলে মর্টার শেলিং ওদের রিট্রিট করার আগে যেটা হয় সেটা ছিল। সব সাধারণত যুদ্ধে সব আর্মি রিট্রিট করার আগে ম্যাসিভ শেলিং করে নিজেদের কাভার দেওয়ার জন্য, যাদের নিজেদের রিট্রিটটা সহজে হয়, সেই জন্যই ওরা মর্টার শেলিং করে নিজেদেরকে সেফ সাইডে নেওয়ার জন্য। নিজেদের সেফ সাইডে। তো পরের দিনই আমরা, ওটার সন্ধ্যাবেলা হলো 8 তারিখে, 9 তারিখের মধ্যেই আমরা ভেড়ামারায় আমরা উপস্থিত হই, এবং সেখানে গিয়ে দেখি যে পাকিস্তান আর্মি সম্পূর্ণভাবে ব্রিজ ক্রস করে চলে গেছে, এবং ব্রিজের উপরে তখন দেখি একটা ট্যাঙ্ক তখনও ছিল, যেটা ওরা নিজেরাই হয়তো ধ্বংস করে দিয়ে গেছিল। তো সেটাও একটা পাকিস্তানি ট্যাঙ্ক। হ্যাঁ, পাকিস্তানি ট্যাঙ্ক, এবং ওটা একটা সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট এই জন্য যে ওরা রেলওয়ে ব্রিজের উপর দিয়ে, মানুষ চলাচলের তো কোনো ব্রিজ ছিল না। হার্ডিঞ্জ ব্রিজ বেসিক্যালি একটা রেলওয়ে ব্রিজ, 2টা লাইন ছিল, 2টা ডাবল লাইন, মানে 2টা ট্রেন একসঙ্গে আসা যাওয়া করতে পারে এরকম ব্রিজ ছিল। ব্রিজের উপর দিয়ে সাধারণত ট্যাঙ্ক যেতে পারে না, তো ওরা করেছে কি ওই 2 লাইনের মাঝখানে মানে বিছায় লোহার পাত বিছিয়ে কোনো রকমে ব্রিজের মতো করে ওরা ট্যাঙ্ক নিয়ে যাচ্ছিল। সব ট্যাঙ্কে হয়তো নিয়ে যেতে পারি, একটা ট্যাঙ্ক নিয়ে যেতে পারেনি। তো পরে জানলাম যে ওই ট্যাঙ্কের কমান্ডার শুধু ট্যাঙ্কটা ছেড়ে যায়নি, তার একটা ভালুক ছিল, রেখে গেছিল। ভালুকটাকে অবশ্য আমি দেখিনি, কিন্তু পরে আমি শুনছি যে সেই ভালুকটা ইন্ডিয়ান আর্মির কাছে কেউ হ্যান্ডওভার করে দিয়েছিল। কি জিনিস? ভালুক, বেয়ার, আসলে বেয়ার। ভাল্লুক। আচ্ছা, বুঝছি ভাল্লুক। হ্যাঁ, ওকে। মানে ভাল্লুক কোনো একটা আর্মি কমান্ডারের ভাল্লুক ছিল পোষা। ওই ভাল্লুক পোষাবার জন্যই, হ্যাঁ, মানে সে ট্যাঙ্কটাকে গিভ আপ দিছে। হ্যাঁ, মানে ভাল্লুকটাকে খুব সম্ভবত বাঁচানোর জন্য সে ট্যাঙ্কটাকে রেখে ভাল্লুকটাকে লোকজন দেখতে পায়, তারপরে ভাল্লুকটাকে ধরে নিয়ে গিয়ে ইন্ডিয়ান আর্মির কাছে দেওয়া হয়। আচ্ছা, তাহলে আপনার ইন দ্য মিন টাইম তো পাকিস্তানি আর্মিরা পিছু হটতে শুরু করলো, আপনারা হার্নিং ব্রিজ ক্রস করলেন, চলে আসলেন আপনারা। তারপরে আপনি কখন বুঝতে পারলেন যে দেশ যে হইল, মানে ওরা? আমরা কিন্তু হার্ডিঞ্জ ব্রিজ পার হইনি, কারণ হার্ডিঞ্জ পার আমার তো দরকার নেই, কারণ আমাদের উদ্দেশ্য তো পাকিস্তান আর্মির পিছিয়ে ধাওয়া করা না। কারণ যেহেতু ওরা প্রফেশনাল আর্মি ধাওয়া করলে ভালো, কারণ আমাদের তো সেই ট্রেনিং নাই বা ওরকম লোকবল ছিল না যাতে আমরা ওটা করতে পারি।
যাই হোক, আমরা ভেড়ামারাতেই আমাদের ক্যাম্প করি। আর ওখানে আমাদের দলের কাছে একটা পাকিস্তান আর্মির খুব সম্ভবত সে হাবিলদার ছিল, সে ধরা পড়ে। যা হোক, তাকে জিজ্ঞাসাবাদ করার পরে ইন্ডিয়ান আর্মির কাছে হস্তান্তর করা হয়। 8-9 তারিখের কথা? হ্যাঁ, 8-9 তারিখের কথা। আচ্ছা। এরপরে যখন আমরা মোটামুটি ওখানেই ছিলাম 16 ডিসেম্বর পর্যন্ত, বা কিংবা তারপরেও আমি পাকিস্তানের সারেন্ডার করছে, ওইটা আপনি কখন শুনছেন বা আপনি কিভাবে জানছেন বা আপনি কি দেখছেন তখন? হ্যাঁ, ওটার ব্যাপারে আমি একটা ওদের ইন্ডিয়ান আর্মির ব্যাটালিয়ন, ওটা খুব সম্ভবত ইন্ডিয়ান আর্মির গুর্খা ব্যাটালিয়ন, তার কর্নেল ছিল একজন ছিল লেফটেন্যান্ট কর্নেল কারিয়াপ্পা। ওনার অফিসে বসে আমি ওই সারেন্ডারের নেগোসিয়েশনটা শুনছিলাম সেই 16 ডিসেম্বরের আগে। তখনও ওই কথাবার্তা, মেসেজ আদান প্রদান হচ্ছিল, এবং তখনকার দিনে তো ছিল না, ইন্টারনেটও ছিল না, সেলফোনও ছিল না, সবই ওয়াকি টকির মাধ্যমে হতো। তো ওখানেই শুনলাম যে তখন জেনারেল রাও ফরমান আলীর সঙ্গে জেনারেল জ্যাকবের, পাকিস্তানের রাও ফরমান আলীর সঙ্গে ইন্ডিয়ার জেনারেল জ্যাকবের কথাবার্তা, সেটা শুনলাম। সেটা খুব সম্ভবত 14 বা 15 ডিসেম্বর হবে। তারপরে 16 ডিসেম্বরেই আমরা রেডিওর মারফত জানতে পারি আমাদের ক্যাম্পে থেকে যে পাকিস্তান আর্মি সারেন্ডার করেছে ঢাকায় 16 ডিসেম্বরে। আচ্ছা, তো আপনি কি মুক্তিযোদ্ধা হিসাবে কোনো সনদ নিয়েছিলেন? সনদ নেওয়া হয়েছিল আপনার যে মুক্তিযোদ্ধা একজন? হ্যাঁ, মুক্তিযুদ্ধের ওই সময় একটা সনদ আপনি কখন নেন, কার কাছ থেকে নেন? না, সনদ আমাদেরকে দেওয়া হয়েছিল মুক্তি বাহিনীর হেডকোয়ার্টার থেকে। সেখানে একটা সনদ ছিল, আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু আমি দুর্ভাগ্যবশত ওই সনদটা হারিয়ে ফেলছি। কিন্তু একটা সনদ ছিল তখন, সব যারা মুক্তিবাহিনীতে, আমরা নিজেরাই অনেক মুক্তিবাহিনীর তাদেরকে আমরা নিজেরাই অনেক সার্টিফিকেট দিয়েছি, এবং তৌফিক এলাহী তো পরবর্তীতে সরকারগুলোর অনেক উচ্চ পর্যায়ে ছিল, ওনার সাথে কি যোগাযোগ ছিল আপনার? হ্যাঁ, ছিল, ওনার সঙ্গে যোগাযোগ ছিল। ইমিডিয়েট কমান্ডার তখন যে আপনাদের ব্যাটালিয়ন কমান্ডার, আপনাদের সেক্টর কমান্ডার ছিলেন মঞ্জুর, মেজর মঞ্জুর, রাইট? মেজর মঞ্জুর। ওনার সাথে কোনো যোগাযোগ ছিল? হ্যাঁ, ওনার সঙ্গে যোগাযোগ ছিল। আচ্ছা, তারপরে তো আপনি প্রবাসে চলে আসলেন, আবার ফিরে চলে আসলেন? না, প্রবাসে চলে আসলেন সেটা অনেক পরে। মুক্তিযুদ্ধ 16 ডিসেম্বরে শেষ হওয়ার পরেও আমি মার্চ পর্যন্ত ছিলাম, কারণ তখনও তো মার্চ পর্যন্ত ছিলেন আপনি কুষ্টিয়ায়? কুষ্টিয়ায় ছিলাম। কুষ্টিয়ায় ছিলেন। তখন আমরা ভেড়ামারা ছেড়ে কুষ্টিয়ায় এসে আমাদের ওই কোম্পানি হেডকোয়ার্টার করি। তখনও সেক্টরের হেডকোয়ার্টার ছিল, 8 নম্বর সেক্টরের হেডকোয়ার্টার ছিল যশোরে। আমি মার্চ পর্যন্ত ছিলাম, তারপরে এসে বাংলাদেশ এয়ারফোর্সে জয়েন করি। আমাদের মার্চে বলা হলো হেডকোয়ার্টার থেকে যে আমি এখন ঢাকায় এসে বাংলাদেশ এয়ারফোর্সে জয়েন করতে পারি। এয়ারফোর্স শুরু হয়ে গেছে। তখন মুক্তিবাহিনীর ডেপুটি কমান্ডার গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার বাংলাদেশ এয়ারফোর্সের চিফ হয়েছেন, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান। তো আমি মার্চে এসে ওনার সঙ্গে দেখা করলাম, তারপর থেকেই আমি বাংলাদেশ এয়ারফোর্সে ছিলাম। আচ্ছা, 1974 সালে আমি বাংলাদেশ এয়ারফোর্স ছেড়ে আমি রিজাইন দিয়ে আসলেন নাকি? হ্যাঁ, রিজাইন দিয়ে আমি পিএইচডি করার জন্য কেন্টাকিতে চলে আসি জুলাই 1974 সালে জুলাই মাসে, এবং তারপর থেকেই আমি কেন্টাকিতে ছিলাম, লেক্সিংটন কেন্টাকি। ওখান থেকে আমি 1969 সালে পিএইচডি সম্পন্ন করি। 69 না 79 সালে? না, 69। আমি 74-এ এসেছি। 79, হ্যাঁ, এই জন্য তো 79, রাইট, কথা করছেন। তারপরে আমি কিছুদিন শিক্ষকতা করেছি। শিক্ষকতা করার পরে কিন্তু আপনি তো এয়ারফোর্সের সরকারি মাধ্যমে আসছিলেন, তাই না? প্রথমে আসছিলাম সরকারি মাধ্যমে, কিন্তু পরে শেষে যখন 74 সালে যখন আসি, ওটা আমার নিজস্ব ছিল সম্পূর্ণ। আচ্ছা, আপনি চাকরি ছেড়ে দিয়ে আসছেন। আচ্ছা, ঠিক আছে, অনেক কথা হলো। আর কি কিছু বলবেন আপনার খুব সিগনিফিকেন্ট, যেটা মনে থাকে, একটা দুইটা যদি আপনার কাহিনী বলেন আপনার ডিউরিং সেই মুক্তিযুদ্ধ পিরিয়ডের, খুব ঘটনাবহুল একটা দুইটা মনে পড়ে যেটা আপনার মনে দাগ কাটছে,
যুদ্ধকালীন সময়? না, যুদ্ধকালীন সময়ে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে ওই সময় লোকজন, যেমন আমাদের যখন আমরা ঢুকে পড়ি তখন তো আমাদের থাকা বা খাওয়ার কোনো জায়গা ছিল না। তো আমি যখন ভেড়ামারা ঢোকার আগেই যখন আমাদের উপর রাত্রেবেলা আক্রমণটা হয়, তখন আমরা পিছে সরে গিয়ে একটা ছোট শহরে রাতটা কাটিয়েছিলাম। তো তখন দেখলাম যে লোকজন খুবই আগ্রহ ভরে আমাদেরকে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে দিল, ঘুমাবার বন্দোবস্ত করে দিল। এটা ভারতে? সেগুলো না, এটা বাংলা, তখন স্পাগেশন টেরিটরির ভিতরে, ডিসেম্বর না, 16 ডিসেম্বরের আগেই। আচ্ছা আচ্ছা। তো তখনই যে ওই যে মানুষের ভালোবাসা এবং প্রেরণা এবং নিজে থেকে সবকিছু করা, কিছু বলার আগেই এই জিনিসটা খুবই আমাকে মানে উৎসাহিত করেছে। মানে সেই জিনিসটা এখনো ভুলতে পারি না, যে মানুষের যে অনুপ্রেরণা নিজে থেকে সবকিছু করার। আরেকটা হলো যে যখন আমরা চলে আসি আমাদের সবকিছু নিয়ে, তখন ঠিক শিকারপুর আর বর্ডারে একটা ছোট্ট নদী আছে। তো ওই নদীর উপরে এমনি লোকজন হয়তো পায়ে হেঁটে চলে যেতে পারে, কিন্তু মানে গাড়ি নিয়ে, জিপ নিয়ে যাওয়ার জন্য একটা ছোট ব্রিজ দরকার। তো কোনো ব্রিজ ছিল না, কিন্তু দেখি রাতারাতি কোথা থেকে লোকজন গাছের ডালপালা দিয়ে, গাছের গুড়ি দিয়ে রাতারাতি ব্রিজ বানিয়ে ফেলছে। তার মানে আমাদেরকে কোনো কিছু কাউকে বলতেও হয়নি, কিছুক্ষণে কোথা থেকে রাতারাতি একটা ব্রিজ তৈরি হয়ে গেছে আমাদের জন্য। সেটাও একটা খুবই উল্লেখযোগ্য ঘটনা। তারপরে প্রায় থেকে পাকিস্তান আর্মি চলে যাওয়ার আগে ওখানে একটা ছোট ব্রিজ ছিল, সেটা ওরা উড়িয়ে দিয়ে চলে গেছে। তো সেটা আমরা আসার আগে দেখি যে লোকজন কিভাবে তাদের ওখানকার যা সরঞ্জাম ছিল, কাঠ থেকে শুরু করে যা সরঞ্জাম দরকার, বাঁশ, সেগুলো দিয়ে দেখি যে ওখানেও একটা ব্রিজ তৈরি করে ফেলছে। তো এটা আমাকে খুবই অভিভূত করে যে প্রয়োজন হলে মানুষ তার যদি ঠিকমতো অনুপ্রেরণা পায়, তাহলে নিজে থেকে মানুষ অনেক কিছু করতে পারে। আচ্ছা, আপনি কি ফোকাস টিভি যে আপনার ইন্টারভিউ নিতেছে, আপনি কি তাদেরকে উৎসাহ দিতে পারেন যে বলে যে না, ফোকাস টিভি ভালো কাজ করতেছে, বা এই আপনার মতো এদের ইতিহাসগুলো? নিশ্চয়ই, এটা খুবই ভালো উদ্যোগ আমি মনে করি ফোকাস টিভির পক্ষ থেকে। এবং ফোকাস টিভি যাতে আরও ভালোভাবে এই প্রোগ্রামটা করতে পারে এবং অন্যান্য বাহিনীর গল্প বা মুক্তিযোদ্ধাদের গল্প ভালোভাবে প্রকাশ করতে পারে, সেটাতে আমি সকলের সহযোগিতা কামনা করছি এবং আমি সর্বতোভাবে আমি সহযোগিতা করব।